পঞ্চম শ্রেণীর আরও একটি নতুন ইংরেজি ক্লাসে সকলের স্বাগত। এই ক্লাসের মাধ্যমে আমি পঞ্চম শ্রেণীর লেসন 11 দ্য ফিনিশিং পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো এই গল্পটি মূলত একটি মেয়ে রয়েছে, যে একজন খেলোয়াড়, তার নাম পিটি ঊষা। তার সম্পর্কে জানতে খুবই আগ্রহী এবং সে তার স্কুলে পুরস্কার হিসেবে একটি বই পেয়েছিল এবং সেই বইটি সেই পিটি ঊষাকে নিয়েছিল এবং সে সেই বইটি পড়ে তার সম্পর্কে অনেক কিছু বিষয় জানতে পেরেছে। তো সে সম্পর্কে এই গল্পে লেখা রয়েছে। তো চলো সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আমি জানি রাখি, এর আগের যে অধ্যায়ের ভিডিওগুলি রয়েছে সেগুলি আমি আগেই আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও সেই ভিডিওগুলি না থেকে থাকো তাহলে আমার গল্পের ডিসক্রিপশন বক্সে পঞ্চম শ্রেণীর ইংলিশ প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। তো চলো সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, লেটস রিড কী বলেছে। রাজিয়া হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড এ প্রাইজ ইন দ্য অ্যানুয়াল স্পোর্টস অফ হার স্কুল। রাজিয়া তার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে। রাজিয়া যে স্কুলে পড়ে, সব স্কুলেই প্রতি বছর খেলার আয়োজন করা হয়। তো সেই প্রতিযোগিতায় রাজিয়া নামে যে মেয়েটি রয়েছে সে পুরস্কার পেয়েছে, ঠিক আছে। দ্য প্রাইজ ইজ এ বুক অন ইন্ডিয়ান অ্যাথলিটস। পুরস্কারটি ভারতীয় ক্রীড়াবিদদের উপর লেখা একটি বই। সে যে পুরস্কারটি পেয়েছিল সেই পুরস্কারটি হলো ভারতীয় যে খেলোয়াড়রা রয়েছে, যারা নানা ধরনের খেলা খেলে থাকে, তাদের ওপর লেখা একটি বই, ঠিক আছে। দিস বুক কন্টেন্স এ চ্যাপ্টার অন দ্য লাইফ অফ পিটি ঊষা, দ্য স্প্রিন্ট কুইন অফ ইন্ডিয়া। এই বইটিতে ভারতের স্প্রিন্ট কুইন পিটি ঊষার জীবনের ওপর একটি অধ্যায় রয়েছে। ভারতের যে স্প্রিন্ট কুইন রয়েছে, তো তোমরা এখানে বুঝতে পারলে ভারতের স্প্রিন্ট কুইনকে, ভারতের স্প্রিন্ট কুইনের নাম হলো পিটি ঊষা, ঠিক আছে। তো তার সম্পর্কে এই বইটিতে লেখা ছিল। অ্যাজ রাজিয়া ইজ ভেরি এগার টু নো অ্যাবাউট পিটি ঊষা, শি স্টার্টেড রিডিং দ্য বুক রাইট অ্যাওয়ে আফটার ডিনার। রাজিয়া যেহেতু পিটি ঊষা সম্পর্কে জানতে খুব আগ্রহী, সে রাতের খাবারের পরেই বইটি পড়তে শুরু করেছিল। রাজিয়া পিটি ঊষা সম্পর্কে খুবই আগ্রহী ছিল, ঠিক আছে। পিটি ঊষাটা কে বা সে কী করেছে জীবনে তার সম্পর্কে সে জানার জন্য খুবই আগ্রহী ছিল। তাই সে রাত্রেবেলা খাবার শেষ করার পরেই সে সেই গল্পের বইটি পড়তে শুরু করে দেয়। তো দেখো পরে কী বলেছে। পিলাভুল্লা কান্দি ঠেক্কে পারাম্বিল ঊষা, জেনারেলি নো অ্যাজ পিটি ঊষা, ইজ ইনডেড দ্য মোস্ট ফেমাস অ্যান্ড সাকসেসফুল ফিমেল অ্যাথলিট ফ্রম ইন্ডিয়া। পিলাভুল্লা কান্দি ঠেক্কে পারাম্বিল ঊষা সাধারণত পিটি ঊষা নামে পরিচিত। আসলে ভারতের সবচেয়ে বিখ্যাত এবং সফল মহিলা ক্রীড়াবিদ। আসলে পিটি ঊষা যে রয়েছে তার পুরো নাম হলো পিলাভুল্লা কান্দি ঠেক্কে পারাম্বিল ঊষা। যেহেতু তার নামটি খুব বড়, তাই তাকে শর্টে বলা হয় পিটি ঊষা, ঠিক আছে। সে ভারতীয় যে মহিলা, ভারতের জগতের যেসব মহিলারা আজ পর্যন্ত খেলে এসেছে তাদের সবথেকে সফল খেলাড়ি হলো এই পিটি ঊষা, ঠিক আছে। পিলাভুল্লা কান্দি ঠেক্কে পারাম্বিল ঊষা, যাকে শর্টে বলা হয় পিটি ঊষা। হার extraordinary performance at the track earned Usha titles like the Queen of India running, track and Paoli Express. ট্র্যাকে তার অসাধারণ অবদানের জন্য ঊষা কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক এবং পায়োলি এক্সপ্রেস খেতাব অর্জন করেছে। ট্র্যাক অর্থাৎ যারা দৌড়ায় না, তারা যে রাস্তাতে দৌড়ায়, যেই সাদা সার্কেলটার ভিতর দিয়ে দৌড়ায়, যে লাইনটি রয়েছে সেটিকে হলো ট্র্যাক, ঠিক আছে। তার সেই ট্র্যাকে অসাধারণ অবদানের জন্য, মানে সে যেরকম দৌড়াতো, ঠিক আছে, তার খুব ভালো পারফরমেন্সের জন্য কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক এবং পায়োলি এক্সপ্রেস খেতাব অর্জন করেছেন। তিনি জিতেছিলেন পায়োলি এক্সপ্রেস এবং কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক, ঠিক আছে। এর জন্য তাকে স্প্রিন্ট কুইন বলা হয়, ঠিক আছে। সে খুব দ্রুত দৌড়াতে পারতো, তাই সে জিতেছিল কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক, তাই তাকে স্প্রিন্ট কুইনও বলা হয়। পিটি ঊষা ওয়াজ বর্ন অন 27th June 1964 at Pioli, a village in the Pioli district of Kerala. পিটি ঊষা 1964 সালের 27শে জুন কেরালার পায়োলি জেলার একটি গ্রামে জন্মগ্রহণ করেন, ঠিক আছে। তিনি কেরালায় জন্মগ্রহণ করেছিলেন, কেরালার পায়োলি জেলায় জন্মগ্রহণ করেছিলেন 1964 সালের 27শে জুন, ঠিক আছে। থু ঊষা হ্যাজ এফেক্টেড বাই ইল হেলথ ইন হার ইয়ারলি চাইল্ডহুড, হার প্রমিস ইন স্পোর্টস কুড বি ক্লিয়ারলি নোটিসড। যদিও শৈশবে ঊষা অসুস্থ থাকতেন, শৈশবে ঊষার ছোটোবেলা থেকে একটি রোগ ছিল,
তবুও খেলাধুলার প্রতি তার প্রতিশ্রুতি স্পষ্টভাবে লক্ষ্য করা যেত। সেই রোগটি থাকা সত্ত্বেও উষা ছোটোবেলা থেকে খুব কালান্ত থাকতো সেই রোগটি থাকার জন্য, কিন্তু সেই রোগটি তার শরীরে থাকা সত্ত্বেও তার যে খেলার প্রতি যে ভালোবাসা তাকে দেখে সেটা বোঝা যেত। সে সবসময় খেলার প্রতি আগ্রহ থাকতো এবং তাই সে আজকে এই জায়গায় পৌঁছেছে। তো তাকে দেখেই আন্দাজ করা যায় যে এ খেলার প্রতি আগ্রহ আছে, ঠিক আছে। এগেনস্ট অল উডস she succeeded in becoming one of the greatest athletes India has ever produced. She made her first national record in the 100-meter sprint in 1977 when she was just 13 years old. সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে তিনি ভারতের সর্বকালের সেরা ক্রীড়াবিদদের একজন হয়ে উঠতে সফল হয়েছিলেন। তার যে এত শরীরে ক্লান্তি যাই বললো তোমরা, ছোটোবেলা থেকে যার শরীরে যাই রোগ ঠোক যাই থাকুক, সে সব পেরিয়ে সে ভারতের একটি সফল খেলোয়াড় হতে পেরেছিল। তিনি 1977 সালে তার প্রথম জাতীয় রেকর্ড, মানে আমাদের ইন্ডিয়ার মধ্যে সবথেকে জাতীয় রেকর্ড তিনি তৈরি করেছিলেন 1977 সালে। সেই রেকর্ডটি ছিল 100 মিটারের যে দৌড়টি ছিল, তিনি সেই 100 মিটার দৌড়ের রেকর্ড তৈরি করেছিলেন এবং তখন তার বয়স ছিল মাত্র 13 বছর। মাত্র 13 বছর বয়সে তিনি তার জীবনের এত স্ট্রাগল পেরিয়ে, ঠিক আছে, এত কষ্ট করে তার শরীর তার সাথ দেয় না, তাও সে তাকে মানিয়ে সে এত কষ্ট করে এত লড়াই করে সে তাকে এমন একটা জায়গায় পৌঁছেছিল যে সে ভারতের স্প্রিন্ট কুইন নামে পরিচিত হয়, ঠিক আছে। তো চলো পরের প্যারা যায়, এই প্যারাটা শেষ হয়ে গেছে। তো দেখো লেটস কন্টিনিউতে কী বলেছে, পিটি উষা কুড নট পারফর্ম টু হার অ্যাবিলিটি ইন দ্য 1980 মস্কো অলিম্পিক্স। পিটি উষা 1980 সালের মস্কো অলিম্পিকে তার ক্ষমতা অনুযায়ী প্রদর্শন করতে পারেনি। অর্থাৎ 1980 খ্রিস্টাব্দে পিটি উষা অলিম্পিকে ইন্ডিয়ার তরফ থেকে মস্কোতে যেই দৌড়টা দৌড়েছিলেন সেখানে সে যতটা পারতো সে ততটা তার দেখাতে পারেনি, এফোর্ট ততটা দেখাতে পারেনি, ঠিক আছে। ইভেন ইন দ্য 1982 নিউ দিল্লি এশিয়াড she could only win silver medals in the 100 meters and the 20 meters sprint. এমনকি 1982 সালের নিউ দিল্লি এশিয়াডে তিনি শুধুমাত্র 100 মিটার এবং 200 মিটার স্প্রিন্টের রৌপ্য পদক জিততে পেরেছিলেন, ঠিক আছে। রৌপ্য পদক বলতে এখানে রূপার মেডেলকে বলা হয়েছে, ঠিক আছে। However, at the Asian Track and Field ATF, ঠিক আছে, ATF এর ফুল ফর্ম হলো এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়ন্স in Kuwait a year later, Usha won the gold medal in the 400 meters race with a new Asian record. যাই হোক, এক বছর পরে কুয়েতে এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড ATF চ্যাম্পিয়নশিপে উষা একটি নতুন এশিয়ান রেকর্ডের সাথে 400 মিটার দৌড়ে স্বর্ণ পদক জিতেছিল, ঠিক আছে। 1980 খ্রিস্টাব্দে যখন উষা মস্কোতে হেরে যায়নি, মানে তার যতটা ক্ষমতা ছিল সে ততটা প্রদর্শন দেখাতে পারেনি। এরপরেও তিনি যখন 1982-তে যখন দৌড়েছিলেন নিউ দিল্লি এশিয়াডে 100 মিটার 200 মিটার দৌড়েছিলেন, তখন তিনি একটা রূপার পদক পেয়েছিলেন। যাই হোক, এক বছর পরেই সেই 1982 খ্রিস্টাব্দের এক বছর পরেই তিনি কুয়োতে এশিয়ান ট্র্যাকে দৌড়েছিলেন এবং সেখানে তিনি 400 মিটার দৌড়ে একটি নতুন রেকর্ড তৈরি করেছিলেন, তার একটি নতুন রেকর্ড তিনি তৈরি করেছিলেন। Thereafter, Usha picked up 13 gold medals at the ATF meets that were held between 1983 or 1989. এরপরে উষা 1983 থেকে 1989 সালের মধ্যে অনুষ্ঠিত ATF মিটগুলিতে 13টি স্বর্ণপদক অর্জন করেছিলেন। 1983 থেকে 1989 অর্থাৎ 6 বছরের মধ্যে, মাত্র 6 বছরের মধ্যে তিনি 13টি স্বর্ণপদক অর্জন করেছিলেন। অর্থাৎ তিনি প্রত্যেকটা বছর প্রায় 2টি করে স্বর্ণপদক অর্জন করেছিলেন। এখানে যা বোঝা যাচ্ছে 2টিরও বেশি হবে, একটা বছরে তিনি তারও বেশি অর্জন করেছিলেন। She finished first in the semi-finals in the 1984 Los Angeles Olympics but faltered in the finals. তিনি 1984 সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের সেমিফাইনালে প্রথম হয়েছিলেন কিন্তু ফাইনালে ব্যর্থ হন। লস অ্যাঞ্জেলে যে হয়েছিল 1984 সালে অলিম্পিক সেমিফাইনাল হয়েছিল, সেখানে তিনি প্রথম হয়েছিলেন, ঠিক আছে, কিন্তু ফাইনালে গিয়ে তিনি হেরে যান। তো তারপরে কি বলেছে, হিস্টোরি রিপিটেড ইটসেলফ হোয়েন ইন এ নেল বিটিং ফটো ফিনিশ বাই 1/100th of a second Usha lost the bronze medal. ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে যখন একটি
তীব্র উদ্বেগজনক প্রতিযোগিতার শেষ মুহূর্তে 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ সময় উষা ব্রোঞ্জ পদক হারিয়েছিলেন। ঠিক আছে, উষা ব্রোঞ্জ পদক হেরে বসেছিল। উষার কাছে যে ব্রোঞ্জ পদকটি ছিল, যে ব্রোঞ্জ মেডেলটি ছিল, সেটা উষাকে হারাতে হয়। দ্য সেম ইনসিডেন্ট হ্যাড হ্যাপেন্ড টু অ্যানাদার গ্রেট ইন্ডিয়ান অ্যাথলিট মিলখা সিং ইন দ্য 1960 অলিম্পিক্স গেম। মিলখা সিং, ঠিক আছে, এখানে মিলখা সিংয়ের উল্লেখ করা হয়েছে যে মিলখা সিংকে বলা হতো উড়ন্ত শিখ। তিনিও ভারতের একটি সফল ক্রীড়াবিদ ছিলেন, কিন্তু তিনি পুরুষদের ছিলেন। ঠিক আছে, এখানে তো মহিলার কথা বলেছে। তো এখানে বলছে 1960 সালে অলিম্পিক গেমসে এই একই ঘটনা ঘটেছিল আরেক মহান ভারতীয় অ্যাথলিট মিলখা সিংয়ের সাথে। মিলখা সিংও ভারতের খুব মিলখা সিং যে জয় করেছিল, তারপরে তিনি চেয়েছিলেন পাকিস্তানে গিয়েও তিনি আমাদের ইন্ডিয়াকে জিতে আনিয়েছিলেন এবং অলিম্পিক্সেও তিনি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছিলেন। এবং মিলখা সিং তার জন্য তখন যে ছিল, মানে আমাদের রাষ্ট্রপতি ছিল, তার কাছে আবেদন করেছে যদি আমি জিততে পারি পাকিস্তানে গিয়ে, তাহলে করে একদিনের জন্য ছুটি মঞ্জুর করবেন সকলের সরকারি তরফ থেকে। তো এখনও সেই দিনটি মিলখা সিংয়ের জন্য ছুটি ডিক্লেয়ার করা হয়েছে, তো এখনও সেই ছুটি পালন হয়ে থাকে। তারপর এখানে কি বলেছে, the same incident had happened to another great on both these occasions the Indian athletes could win no medals. দুটি অনুষ্ঠানে ভারতীয় ক্রীড়াবিদরা কোনো পদক জিততে পারেনি। ঠিক আছে, মিলখা সিং এবং পিটি উষা এখানে ইতিহাসকে ধরানোর কথা বলছে, কারণ যে অনেক সময় আগে মিলখা সিংও অলিম্পিক্সে এইভাবে হেরেছিলেন এবং পদকটি হারিয়ে বসেছিলেন। প্রথমবারে তিনি খুব ভালো খেলেছিলেন এবং তারপরে কোনো না কোনো ঘটনায় তার কাছ থেকে সেই পদকটি চলে যায় এবং সেম কেস ইতিহাস ঘটছে পুনরায়, মানে ইতিহাস পুনরাবৃত্তিতে যা ঘটে গেছে এখনও তা ঠিক সেইভাবে ঘটে আসছে। পিটি উষার সাথে মিলখা সিংয়ের সাথে যা ঘটে গেছে সেই ঠিক একই ইনসিডেন্ট অর্থাৎ ঘটনা পিটি উষার সাথে ঘটে যাচ্ছে। সে তার জীবনে যে ফট করে এমন মানে ছোট গ্রাম থেকে হয়ে আসা একটা ছেলে, মিলখা সিংয়ের কথা বলা হচ্ছে এখানে, ছোট গ্রাম থেকে হয়ে আসা একটা ছেলে, তার জীবনে অনেক লড়াই যুদ্ধ পেরিয়ে সে যখন এখানে এরকম একটা সুযোগ পেল, সে নিজেকে প্রুভ করতে চাইছিল। ঠিক আছে, সে প্রথমবারেই খুব ভালো উচ্চতায় পৌঁছে, ঠিক সেরকমই পিটি উষা প্রথমবারেই মেডেল জিতেছিল। কিন্তু এটা হয় কেমন বলতো, মানে সাকসেস যদি খুব তাড়াতাড়ি পেয়ে যাও না, তাহলে সেটা বেশিক্ষণ টিকে না। তো হারতে যদি শিখো সাকসেসটা, তো সেটা অনেকক্ষণ থাকে। তো মিলখা সিং বলো বা পিটি উষা বলো, দুজনের ক্ষেত্রে ঠিক তেমনই হয়েছিল। তারা প্রথমবারে খুব ভালো প্রদর্শন দিয়েছিল, কিন্তু তারা যদি তারপরটা যদি জিতে যেত, তাহলে হয়তো আজকে তারা যেখানে পৌঁছেছে সেখানে পৌঁছতে পারতো না। তো ব্যর্থতা জীবনে সবাই পায়, তো কিন্তু সেই ব্যর্থতা থেকে তুমি ভেঙে পড়ো না, সেই ব্যর্থতা থেকে তোমাকে শক্ত হতে লাগবে যে না, এবার ব্যর্থ হয়েছি, এর পরের বার আমি যে ভুলগুলো করেছি ওগুলো আর করবো না, আমাকে আরও লড়াই করতে হবে, আমাকে ভালো করে আরও পড়াশোনা করতে হবে। যেই কাজটি তুমি ভালো করবে, খেলাধুলো বলো, পড়াশোনা বলো, যেই কাজটি করবে তোমাকে ভালো করে করতে লাগবে। ঠিক আছে, তো চলো এগিয়ে যাই, পরে প্যারাতে কী বলেছে। ইন দ্য 1986 সিওল এশিয়াড, 1986 সালে সিওল এশিয়াডে হোয়েন উষা ওয়াজ জাস্ট 22 ইয়ার্স ওল্ড, যখন উষার বয়স মাত্র 22 বছর, শি বিকেম এশিয়া স্পিনস কুইন বাই উইনিং দ্য 200 মিটার্স। তিনি 2000 মিটার, 400 মিটার হার্ডেল, ওখানে রেসগুলোর নাম বলা হচ্ছে। ঠিক আছে, উইনিং 200 মিটার্স, দ্য 400 মিটার্স অ্যান্ড দ্য 400 মিটার হার্ডেলস, 4x400 মিটার্স রেলি রেস। এখানে যতগুলো রেস খেলা হয়েছিল এখানে বলা আছে। তিনি 200 মিটার, 400 মিটার হার্ডেল, 4x4 মিটার রিলে রেস জিতে এশিয়াতে স্পিন কুইন হয়েছিলেন। ঠিক আছে, এশিয়াতে তখন পিটি উষা স্পিন কুইন নামে পরিচিত পান। দ্য নেক্সট 5 years স হার গ্রো ফ্রম স্ট্রেংথ টু স্ট্রেংথ ইন দ্য এশিয়ান ট্র্যাকস। পরের 5 বছরে তাকে এশিয়ান ট্র্যাকগুলিতে শক্তিশালী হতে দেখা গেছে। তিনি 13 বছরে যা করেছিলেন জীবনে, ঠিক আছে, তার থেকেও খুব উচ্চ পদস্থে তিনি পৌঁছে গেছেন যখন তিনি এশিয়াতে স্পিন কুইন নামে পৌঁছে। কিন্তু তার পরে যে 5 বছর গেছিলো তার কোনো অবনতি ঘটেনি। তার যে স্ট্রেংথ ছিল, অর্থাৎ তার যে দৌড়ানোর পাওয়ার ছিল বা তিনি যে খেলা খেলতেন সেই যে পাওয়ার ছিল, তার দিন দিন সেই পাওয়ার আরও বেড়ে গেছে, কারণ তিনি সেখানে কাজ করে গেছেন। ঠিক আছে, কারণ সে তার স্কিলকে আরও বাড়াতে চেয়েছিল, তো সেই স্কিল তার 5 বছর আরও উন্নত হয়ে উঠেছে। উষা had become an icon for Indian women athletes and a living legend in Kerala, where newborn babies were regularly named after her. উষা ভারতীয় মহিলা ক্রীড়াবিদদের কাছে একটি প্রতিমূর্ত এবং
কেরালায় একজন জীবন্ত কিংবদন্তি হয়ে উঠেছিলেন, যেখানে নবজাতক শিশুদের নিয়মিত তার নামে নামকরণ করা হতো। তিনি এমন একটি নাম করে নিয়েছিলেন, ঠিক আছে, যে কেরালায় যখনই কোনো না কোনো শিশুর জন্মতো, যদি 5 জন জন্মগ্রহণ করা সেখানে 3 জনের নাম করা হতো উষা, নিয়মিত তার নামে নামকরণ করা হতো, ঠিক আছে। বেশিরভাগ শিশুদেরই সেখানে পিটি উষার নামকরণ করা হতো। সেই সময়টা এমন একটা সময় ছিল, পিটি উষা নিজেকে এত কষ্টের পর নিজেকে এমন একটা স্থানে পৌঁছে নিয়ে গিয়েছিলেন যেখানে তার মানে তার সম্পর্কে কিছু বলার নেই। তিনি নিজেকে এত কষ্ট করে কষ্ট করেছিলেন, সেই কষ্টের সম্পর্কে কোনো ব্যাখ্যা দেওয়া যায় না। সেই কষ্ট সে যে করে সেই অনুভূতি করতে পারে। সেই কষ্ট কোনো বইয়ের লেখা বা কোনো পড়া পড়ে তোমরা বুঝতে পারবে না। সেই কষ্ট যদি জীবনে কেউ করে থাকে তাহলে পরে সেই কষ্ট অনুভব করা যেতে পারে। তো এখানে যে তোমার যে বইয়ের যে গল্প থাকে, প্রত্যেকটা গল্পই শুধু পড়ার জন্য না, পুরো কোনো স্কুলে এরকম এই কারণে তুলে দেয় না যে গল্পটি পড়ো, পরীক্ষা ভালো নাম্বার না, গল্পটিতে এখানে দিয়ে দেয়। হ্যাঁ, পরীক্ষার নাম্বার সকলেই তুলবে, গল্প ভালো করে পড়লে তোমরা পরীক্ষার নাম্বার তুলবে, কিন্তু সেই গল্পটি থেকে তোমরা কয়টা কোশ্চেন মুখস্থ করলে এটা মেন হলো তোমরা ওই গল্পটা থেকে কত কি শিখতে পারলে। এই যে পিটি উষা, সে ছোটোবেলা থেকে তার শরীর অসুস্থ, কিন্তু তাও সে নিজেকে এত উঁচু একটা পদস্থে নিয়ে গেছে। তো তার জীবনে কত সংগ্রাম রয়েছে, সে কত স্ট্রাগল করেছে জীবনে। তো এগুলা হলো শেখার বিষয়, ঠিক আছে। তো সকল টিচার, মা বাবা চায় যে টিচাররা যায় যে তারা যে গল্পটা বুঝায়, যে তোমরা ভালো করে গল্পটি বুঝবে এবং গল্পটি বোঝার পর যে গল্পটি থেকে শেখার চেষ্টা করবে, যাতে জীবনে যত যাই হয়ে যাক, জীবনের যে লক্ষ্য আছে, জীবনের লক্ষ্য যা ঠিক আছে ওর তো ঠিক আছে, কিন্তু সেই লক্ষ্য থেকে কখনো হারাবে না। যদি বাবা কখনো ব্যর্থ হয়ে গেলে, কিন্তু সেই ব্যর্থতা মনে করবে না, আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তো জীবনে ব্যর্থতা দরকার, ঠিক আছে, কারণ ব্যর্থতা যদি না ফট করে যদি একটা সাকসেস পেয়ে যাও, সেই সাকসেস বেশি দিন টিকে না, আমি তোমাদের আগে বলেছি। তো ব্যর্থ হতে হতে তুমি এমন একটা জায়গায় পৌঁছবে না যে তুমি বুঝতে পারবে তোমার ব্যর্থতার কারণগুলো কী। একবার ব্যর্থ হলে পরের বার যখন সেই কাজটি করবে, তুমি সেই ভুলগুলো করবে না যে কারণে তুমি ব্যর্থ হয়েছো। তো তোমরা সেই ভুলগুলো এড়ানোর চেষ্টা, যে আমরা যেহেতু এই ভুলগুলো করেছি, যে আমি ব্যর্থ হয়েছি, না এবার আমি সেই ভুলগুলো করবো না, ঠিক আছে। তো তোমরা যদি যাই দেখো, যে কোনো বড় ব্যক্তি যাই দেখবে যে জীবনে তারা অনেকবার ব্যর্থ হয়েছে। আইপিএস বলো, আইএএস বলো, আমাদের প্রধানমন্ত্রী বলো, রাষ্ট্রমন্ত্রী বলো, বা বড় খেলোয়াড় যেমন মিলখা সিং বলো, পিটি উষা বলো, যে কারোর নাম বলো, এরা জীবনে অনেকবার, সচিন বলো, ধোনি বলো, এদের তো বইও রয়েছে, সেগুলো তোমরা যা দেখতে পারো, এরা জীবনে অনেকবার ব্যর্থ হয়েছে, অনেক অপমানিত হয়েছে। কিন্তু তারপরে যারা বেশি ব্যর্থ হয়, যারা বেশি অপমানিত হয়, তারাই নিজেদের জীবনে এমন একটা জায়গায় পৌঁছে দিতে পারে যখন মানুষে দেখবে যে এ কী করলো, কী ছিল, কী হলো। তো ওইটাই চেষ্টায় থাকতে লাগে। আচ্ছা চলো, বেশি অন্য ম্যাটারে না গিয়ে আমাদের পড়া এগিয়ে নিয়ে যাই, পরে এটা লাস্ট টাইমে মোটিভেশন স্পিচের মতো হয়ে যাবে। তো দেখো, এটা তোমাদের লাস্ট প্যারা রয়েছে, তো চলো এটা আমরা দেখে নিই। উষা রিটায়ার্ড ফ্রম অ্যাথলেটিক্স অ্যান্ড ম্যারিড ভি শ্রীনিবাসন ইন দ্য ইয়ার 1999। উষা অ্যাথলেটিক্স থেকে অবসর নেন এবং 1991 সালে ভি শ্রীনিবাসনকে বিয়ে করেন। বাট শি মেড এ সাডেন কাম ব্যাক ইন দ্য ইয়ার 1998 অ্যাট দ্য এজ অফ 34 ইয়ার্স। কিন্তু তিনি 1998 সালে 34 বছর বয়সে হঠাৎ ফিরে আসেন, অর্থাৎ খেলার জগতে আবার ফিরে আসেন। টু এভরি ওয়ান সারপ্রাইজ অ্যান্ড ডিলাইট, শি ওন ব্রোঞ্জ মেডেলস ইন 200 meters and 400 meter races at the Asian Track Federation meet held at ফুকুওকা ইন জাপান। সকালের অবাক এবং আনন্দের বিষয়, তিনি জাপানের ফুকুওকা অনুষ্ঠিত এশিয়ান ট্র্যাক ফেডারেশন মিটের 200 মিটার এবং 400 মিটার দৌড়ে ব্রোঞ্জ পদক জেতেন, ঠিক আছে। তিনি বিয়ে করার পর আবার 34 বছর, তার যখন 34 বছর বয়স, তিনি আবার ফিরে আসেন খেলার জগতে এবং তিনি জাপানের ফুকুওকায় 200 মিটার এবং 400 মিটার দৌড়ে ব্রোঞ্জ পদক আবার জেতেন, ঠিক আছে। টু মার্ক হার এক্সিলেন্ট সার্ভিসেস টু দ্য নেশন, পিটি উষা ওয়াজ honored with the Arjuna Award in the year 1983, the Padma Shri Award in the year 1985,
জাতির প্রতি তার চমৎকার পরিষেবা চিহ্নিত করার জন্য পিটি ঊষাকে 1983 সালে অর্জুন পুরস্কার এবং 1985 সালে পদ্মশ্রী পুরস্কার ভূষিত করা হয়েছিল। তিনি দুটি পুরস্কার এখানে পেয়ে থাকেন, 1983 সালে অর্জুন পুরস্কার এবং 1985 সালে পদ্মশ্রী পুরস্কারও তিনি পেয়ে থাকেন। ঠিক আছে, জাতির প্রতি তার চমৎকার পরিষেবা। ঠিক আছে, তিনি ইন্ডিয়ার তরফ থেকে এত কিছু করার জন্য তাকে ইন্ডিয়ার তরফ থেকে এরকম পুরস্কার দেওয়া হয়েছিল। ইন্ডিয়া তার জন্য প্রচুর বিখ্যাত হয়ে থাকে, যে সে কোনো জায়গায় নাম হয়ে থাকে ইন্ডিয়ার তরফ থেকে কে জিতেছে, পিটি ঊষা জাপানের ফুকুওকায় ব্রোঞ্জ মেডেল দিয়েছেন। যেহেতু তার নামের সাথে ইন্ডিয়াও যুক্ত ছিল, তার জন্য ইন্ডিয়ার তরফ থেকে তাকে কয়েকটি পুরস্কার দেওয়া হয়। এছাড়াও ইন্ডিয়ান অলিম্পিক্স, অ্যাপার্ট ফ্রম দ্যাট, ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশন IOA honored her with the title sportsman of the century and the sportswoman of the millennium. এছাড়াও ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান IOA এর ফুল ফর্ম দেখো না তোমরা এখানে, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন তাকে স্পোর্টস পারসন অফ দ্য সেঞ্চুরি এবং স্পোর্টস ওম্যান অফ দ্য মিলেনিয়াম উপাধিতে সম্মানিত করেছিলেন। ঠিক আছে, তাকে যে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন রয়েছে তার তরফ থেকে তোকে দুটা ইসেতে ঘোষিত করা হয়েছিল, উপাধিতে সম্মানিত করা হয়েছিল। সেটি হলো স্পোর্টস পারসন অফ দ্য সেঞ্চুরি এবং আরেকটি হলো স্পোর্টসম্যান অফ দ্য মিলেনিয়াম। তো আজকের মতো গল্পটি এখানে শেষ করলাম। গল্পটির মূল আলোচনা তোমাদের আমি আগে বুঝিয়েছি, তাও একবার বুঝিয়ে দিচ্ছি। এখানে পিটি ঊষা সম্পর্কে কয়েকটি ব্যাখ্যা রয়েছে এবং পিটি ঊষার জীবন কাহিনী সম্পর্কে কিছু কিছু লাইন এখানে বক্তৃতা তুলে দেওয়া হয়েছে, যেগুলি তার জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা যদি গল্পটি ভালো করে পড়ে থাকো এবং আমি যেই কথাগুলো তোমাদের গল্পের মাধ্যমে বুঝাতে চাইলাম সেগুলো যদি তোমরা ভালো করে বুঝে থাকো, তাহলে জীবনে তোমরা অবশ্যই কিছু না কিছু করতে পারবে। তো কথা একটাই, জীবনে যাই করবে কখনো ভেঙে পড়বে না। ঠিক আছে, তো আজকের মতো এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে দেবে, যাতে আমার চ্যানেলে এরকমই সকল ভিডিও তোমরা পেয়ে যাও সবার আগে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।